বাংলাহাটের ফেসবুক লাইভে সকলকে স্বাগত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং দেশের বিভিন্ন যে রাজ্য রয়েছে সবার চোখ কিন্তু বিহারের দিকে। বিহারে ইতিমধ্যে দুদফার যে ভোট, 243টি আসন, এবং সেই দুদফার ভোট শেষে আজকের সকলের নজর রয়েছে বিহারের ভোট গণনার দিকে। এবং বিহারের যে ভোট গণনা, সেই ভোট গণনা কিন্তু পশ্চিমবঙ্গের 26-এর যে আসন বিধানসভা রয়েছে তার জন্য অত্যন্ত ভাবে গুরুত্বপূর্ণ। আমরা এই মুহূর্তে যা সকাল থেকে যে কাউন্টিং পাচ্ছি, প্রথমে পোস্টাল ব্যালট কাউন্টিং, তারপর আস্তে আস্তে করে ইভিএম কাউন্টিং শুরু হচ্ছে। এবং যা আপডেট আমরা পেয়েছি সরাসরি ভাবে বাংলাহান্টের পর্দায় আপনাদের সামনে তুলে ধরবো। এখনো পর্যন্ত এনডিএ 159টি আসন পেয়ে তারা একেবারে প্রথমের সারিতে এগোচ্ছে। বলা যেতে পারে যে নীতিশ এবং মোদির জোট, সেই মোদির জোট কিন্তু কোথাও গিয়ে বিহারের যে আকাশ রয়েছে সেই বিহারের আকাশে মেঘগুলিকে গেরুয়া করতে শুরু করেছে। অপরদিকে মহাগঠবন্ধন যারা মনে করেছিল এবছর হয়তো তারা মুখ্যমন্ত্রীর পদ, মুখ্যমন্ত্রীর আসন দখল করবে, কিন্তু নিরাশা। সকাল থেকে তাদের কিন্তু সেরকম ভাবে কোনো তাদের যে আসন সংখ্যা বাড়তে আমরা দেখতে পাচ্ছি না। অথচ নীতিশ কুমার তার পার্টি মনে করছে দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর যে শপথ, সেই শপথ গ্রহণ করে এনডিএ যে জোট রয়েছে, আরো যে 5টি যে এনডিএ ছাড়া যে জোটগুলি রয়েছে, মুখ্যমন্ত্রীর পদে কিন্তু তারাই কিন্তু একেবারে এগিয়ে থাকবে। 43টি আসনে আপাতত সকাল থেকে এগিয়ে ছিল পদ্ম শিবির, এবং বাকি যে আসনগুলি রয়েছে সেখানের মধ্যে বিভিন্ন জায়গা থেকে জনস্বরাজ অর্থাৎ প্রশান্ত কিশোর, যার সাথে বাংলা রাজনীতি যেমন জড়িয়ে রয়েছে, গুজরাটের রাজনীতিও কিন্তু প্রশান্ত কিশোরের সাথে গুরুত্বভাবে জড়িয়ে রয়েছে। সেই প্রশান্ত কিশোর কিন্তু এবারে রাজনীতির ময়দানে নেমেছে, এবং তার যে জন্মভূমি অর্থাৎ বিহার, সেই বিহার থেকে তিনি ভোটে বিভিন্ন প্রচার করে জনগণের পাশে থাকার যে বার্তা, আশ্বাস দিয়ে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু সকাল থেকে তিনি কিন্তু 3য় নম্বরে রয়েছে। অর্থাৎ ভোট গণনার যে দৌড়, যে রেসে নেমেছে রাজনীতির ময়দানে বিভিন্ন রাজনৈতিক পার্টিগুলি, সেখানে অন্যান্যরা পেয়েছে 4টি, জনসুরাজ 4টি পেয়েছে, এবং মহাগঠবন্ধন তারা শূন্যতে রয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি ভাবে লাইভ যে কাউন্টিং রয়েছে সেই কাউন্টিং এর বিভিন্ন তথ্য তুলে ধরবো। কারণ বিহার, পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী রাজ্য বিহার, সেই বিহার কিন্তু বিভিন্ন ভাবে আমাদের বাংলার যে ভোট গণনা, সেই ভোট গণনাতে বিভিন্নভাবে প্রভাব ফেলবে। এবং সবকিছুকে একেবারে বাদ দিয়ে কিন্তু নিশীথ কুমার তিনি কিন্তু আরো ক্রমশ এগিয়ে চলেছে বাকি যে মহাগঠবন্ধন জোট রয়েছে সেখানে। এবং নিশীথ এবং পদ্মের যে জোট, সেই জোট যে বিহারের রাজনীতির ময়দানে আবারও ছাপ ফেলবে, আবারও দশমবারের জন্য নীতিশ কুমার তিনি যে আবার এই মুখ্যমন্ত্রীর পদ বেছে নেবেন, তা কিন্তু তার কর্মী সমর্থক তারা কিন্তু মনে করছেন। এবং বিহারের নির্বাচনের বেশিরভাগ কিন্তু আমরা দেখেছি মহাগঠবন্ধনের তুলনায় বিজেপি অর্থাৎ শাসক যে জোট রয়েছে তারা কিন্তু এগিয়ে রয়েছে। এবং সমীক্ষার এখনো পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি। আগে থেকেই তারা মনে করেছিলেন যে তারা ক্রমশ এগিয়ে যাবে, এবং সকাল থেকেও কিন্তু আমরা একেবারে তাই দেখতে পাচ্ছি। এবং সকাল একেবারে 10টা বেজে 9 মিনিটে যে খবর, যে তথ্য বাংলাহান্টের কাছে এসেছে সূত্র মারফত, সেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসও কিন্তু হাল ছাড়ছে না। কংগ্রেসও কিন্তু এই যে রাজনীতির ময়দান রয়েছে সেখানে কিন্তু তাদের যে ঘোড়ার রেস, সেই ঘোড়ার রেস কিন্তু ক্রমশ সামনের দিকে এগোচ্ছে। এবং একেবারে 9:30 যখন বাজে তখন এনডিএ এগিয়ে রয়েছে 160টি আসনে। 9টা বেজে একেবারে 56 মিনিট একটিতে এগিয়ে রয়েছে ওয়েসির দল। অর্থাৎ অন্যান্য দল তারাও কিন্তু এই যে ভোটের ময়দানের যে ভোট গণনা, সেখানে কিন্তু তারাও রীতিমতো নিজেদের যে পরিশ্রম, 2 মাস ধরে তাদের যে প্রচার, এবং শেষ মুহূর্তে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাদের যে প্রচার, সেই প্রচারে তারাও কিছু লাভ হচ্ছে তা কিন্তু বলা বাহুল্য। এবং একেবারে 10টা বেজে 30 মিনিটে আমি আপডেট নিয়ে চলে এসেছি। ভোট গণনায় বিরোধীদেরকে পিছনে ফেলে শাসক শিবির যারা রয়েছেন অর্থাৎ এনডিএ সরকার, তারা কিন্তু মনেই করে নিয়েছেন যে এবারেও ভোটে কিন্তু পদ্ম ছাপ। মিনিট
মিনিট থেকে এখন পর্যন্ত যে সময় হয়েছে সেখানে যা আমরা পরিসংখ্যান পাচ্ছি বিহারের ভোট গণনা থেকে, সেখানে একবারে বিরোধীরা যেমন পিছনে চলছে, শাসক জোট অর্থাৎ এনডিএ তারা কিন্তু আরো সময় বাড়ার সাথে সাথে আরো বেশি তারা জোটবদ্ধ হয়ে উঠেছে, তারা শক্তিশালী হয়ে উঠেছে। এবং একবারে সর্বশেষ যে তথ্য বাংলা হান্টের কাছে চলে এসেছে, সেখানে 169টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে এনডিএ সরকার, অর্থাৎ এনডিএ যে মহাজোট রয়েছে তারা মনে করছে টাইগার জিন্দা হে। এটা আমার কথা নয়, নীতিশ কুমারের যে বাংলো রয়েছে, এনডিএর যে পার্টি অফিস রয়েছে, সেখানে টাইগার জিন্দা হে পোস্টার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন এনডিএ এর কর্মী সমর্থকরা। তারা মনেই করে নিয়েছেন এনডিএ আবারও দশমবারের জন্য ক্ষমতায় আসবে। নীতিশ কুমার তাকে কিন্তু একেবারে রীতিমতো এই যে মুখ্যমন্ত্রীর পদ, সেই মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে। এবং সর্বশেষ যে পরিসংখ্যান আমরা পাচ্ছি সেখান থেকে একবারে বিহারের যে বিজেপির নেতৃত্বে ইতিমধ্যে 75টি আসনে মহাগঠবন্ধন রয়েছে। মহাগঠবন্ধন তারা প্রথম থেকেই মনে করেছিল যে তারা হয়তো এবারের যে ভোট রয়েছে সেই ভোটে, যেহেতু শারীরিকভাবে নীতিশ কুমার অনেকটা অসুস্থ রয়েছেন, সেখানে গিয়ে বলা কিংবা যারা সমাজে নিচু
চলো বলো। এবং নীতিশ এবং মোদির যে জোট, সেই মোদির জোট কোথাও গিয়ে বিহারে আবারও ভাবে মুখ্যমন্ত্রীর যে আসন রয়েছে সেই আসনে তারা আবারও ক্ষমতা দখল করতে পারবে এমনটাই আশা করছেন। এবং অপরদিকে মহাগঠবন্ধন তারাও কিন্তু এগিয়ে রয়েছে, তারা কিন্তু দ্বিতীয় আসনে রয়েছে এবং তাদের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান হলো ৭৭টি আসন। সকাল থেকে তাদের খাতায় ছিল ফলাফল শূন্য, সেই শূন্যকে ছাড়িয়ে তারা ৭৭টি আসনের দিকে এগোচ্ছে। অর্থাৎ বিহারে একবারে প্রথম সারিতে রয়েছে এনডিএ এবং তারপর মহাগঠবন্ধন। সকালের দিক থেকে মহাগঠবন্ধন শূন্য আসন নিয়ে এগোলেও যত বেলা বাড়ছে তত বেশি কিন্তু শূন্য থেকে তাদের আসন সংখ্যা একের পর এক জায়গায় তারা খাতা খুলতে শুরু করেছে। কিন্তু জনস্বরাজ পার্টি অর্থাৎ প্রশান্ত কিশোর, যার সাথে রাজ্য সহ দেশের বিভিন্ন রাজনীতির সাথে গভীরভাবে যার সাথে সম্পর্ক রয়েছে, সেই প্রশান্ত কিশোরের যে পার্টি, রাজনৈতিক দল জনস্বরাজ, সেই পার্টিটি মহাগঠবন্ধনকে পেছনে ফেলে 4টি আসন নিয়ে চলতে শুরু করলেও এখনো পর্যন্ত তারা কিন্তু তৃতীয়তম আসনে রয়েছে। অন্যান্য যে পার্টি রয়েছে, অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু এই ভোট রাজনীতির যে ময়দান, সেই ময়দান তারা লড়ছে। কিন্তু এনডিএ নীতিশ কুমারের যে জোট, নীতিশ এবং মোদির যে জোট, সেই মোদির জোটে কোথাও গিয়ে আশা দেখতে পাচ্ছেন বিহারে বিজেপি কর্মীরা। এবং একেবারে তুলে ধরছি, একবারে জয় উল্লাস শুরু হয়েছে বিহারের বিভিন্ন জায়গাতে এবং গেরুয়া আবির খেলা শুরু হয়েছে। তারা মনেই করে নিয়েছেন যে দশমবারের জন্য নীতিশ কুমার তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর আসনে শপথ নেবেন। এবং যদি দশমবারের জন্য নীতিশ কুমার এই মুখ্যমন্ত্রীর আসনে শপথ নেয় তাহলে কিন্তু বিহারের জন্য যেমন একটা ইতিহাস গড়া হবে, তেমন কিন্তু দেশের যে বিভিন্ন ইতিহাস রয়েছে সেখানে কিন্তু বহুবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত এই প্রার্থীটি একটি ইতিহাস গড়ে তুলবেন। কারণ এখনো পর্যন্ত দেশে 9বারের জন্য কেউ শপথ নেননি মুখ্যমন্ত্রীর। একমাত্র 2005-এর পর থেকে নীতিশ কুমার তিনি কিন্তু শপথ নিয়েছিলেন এবং এই 2025-এর একেবারে শেষের যে মাসগুলি রয়েছে সেখানে যদি এনডিএ সরকার জিততে পারে তাহলে কিন্তু নীতিশ কুমারকে যদি মুখ্যমন্ত্রী শপথ নিতে হয় তিনি কিন্তু রীতিমতো বলা বাহুল্য বিহারে যেমন ইতিহাস গড়বেন, তেমন কিন্তু রাজ্য সহ বিহারের রাজ্য সহ দেশের যে ইতিহাস রয়েছে, রাজনীতির যে ইতিহাস রয়েছে সেখানে কিন্তু মাইলস্টোন গড়ে তুলবে। একেবারে যাচ্ছি শেষ মুহূর্তের যে আপডেট, একেবারে 10টার পর থেকে যে পরিসংখ্যানের দিকে আমরা দেখছি সেখানে কিন্তু হাল ছাড়ছে না কংগ্রেস কিন্তু রীতিমতো রাহুল গান্ধী যেভাবে প্রচার শুরু করেছিল বিহারে, তিনি পুকুরে সাঁতার কাটা থেকে শুরু করে বাইক র্যালি, বিভিন্নভাবে রাহুল গান্ধী দিল্লি ছেড়ে এসে আমেঠি ছেড়ে এসে গান্ধী পরিবার যেভাবে মন দিয়েছিল বিহারের প্রচারের জন্য তা কিন্তু কোথাও গিয়ে ফল দেখা দিচ্ছে। এমনটাই কিন্তু শেষ মুহূর্তের যে আমাদের কাছে আপডেট, সেই আপডেট থেকেই বলছি আমরা। কংগ্রেস কিন্তু প্রথমের দিকে পিছিয়ে থাকলেও বিরোধী জোট মহাগঠবন্ধন তারাও কিন্তু আস্তে আস্তে করে এগোচ্ছে এবং বিহারে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত যে নেতা রয়েছে তারা কিন্তু তিনি বলছেন যে এখনো কিন্তু তারা আশা দেখছেন, তারা সিঁদুরে মেঘ দেখছেন না এবং তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগঠবন্ধন সরকার গড়বে এখনো তারা বলছেন। তারা কিন্তু বিহারের রাস্তায় নেমে পড়েছেন। একদিকে যেমন এনডিএর গেরুয়া আবির উঠছে, অপরদিকে কিন্তু মহাগঠবন্ধন তারাও মনে করছেন যে তেজস্বী যাদব তিনি কিন্তু এবারে মুখ্যমন্ত্রীর শপথ নেবে। এবং যে বিষয়টি দেখার জন্য যে তেজস্বী যাদব বলেছিলেন যে তিনি যদি মুখ্যমন্ত্রীর শপথ নেন বিহারে তবে কিন্তু জানুয়ারি মাসে 30,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে তুলে ধরবেন। এই মহিলাদেরকে ভোট বাক্স হিসেবে শুধুমাত্র বিহার যে তুলে ধরছে কিংবা বিহার যে অন্তর্গত করছে তা কিন্তু পশ্চিমবঙ্গে তুলে রেখেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একেবারে
লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডার যে ভোটের খাতায় প্রভাব ফেলতে পারে 2021-এ আমরা দেখেছিলাম। এবং ভোট আসার আগে বিরোধীরাও কোথাও গিয়ে কটাক্ষ করে যে তারা এই লক্ষ্মীর ভান্ডারের যে টাকা, সেই টাকা হয়তো 500 টাকা করে আবার বাড়িয়ে দেওয়া হবে, তাতে হয়তো মুখ্যমন্ত্রীর ফল হবে কিনা বলতে পারছে না। কিন্তু এখন বাংলা হান্টের চোখ রয়েছে বিহারের দিকে। বিহারে এই তেজস্বী যাদবের যে প্রতিশ্রুতি, মহিলাদেরকে 30,000 টাকা করে দিয়ে দেবেন প্রতি মাসের যে টাকা, একেবারে একবারের জন্য বছরের শুরুর যে মাস সেখানে দিয়ে দেবেন। হয়তো জেতার পরে তিনি ঠিক করবেন যে কত টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। কিন্তু এই যে নীতিশ কুমার, তিনিও কিন্তু মহিলাদের কাছে বেশ জনপ্রিয় রয়েছে। পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীগুলি রয়েছে বিহারে এবং মহিলারা, তারা কিন্তু এই বিহারের যে নতুন সরকার গঠন করা কিংবা পুরনো সরকারকে আবার প্রতিস্থাপন করা, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারা ভূমিকা পালন করে। এবং তার জন্য কিন্তু নীতিশ কুমারের বিভিন্ন যে স্কিম রয়েছে মহিলাদের জন্য, সেখানে কিন্তু মহিলাদের মধ্যে তিনি অত্যন্ত ভাবে জনপ্রিয় রয়েছে। এবং সেসব তো রয়েছে, কিন্তু এনডিএ সরকারের যে একেবারে সকাল থেকে যে ভোট গণনা শুরু হয়েছিল, সেখান থেকে 160টি আসন, সেখান থেকে আস্তে আস্তে করে 170টি আসন তারা অতিক্রান্ত করেছে। এবং সবকিছু নিয়ে কিন্তু মহাগঠবন্ধন তারাও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু একে একে করে তাদের যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যা বাড়াতে প্রস্তুত হয়েছে। কিন্তু জনস্বরাজ পার্টি অর্থাৎ প্রশান্ত কিশোর, যিনি প্রথম থেকে ভোটের এই ময়দানে নামার আগে থেকে যিনি ভেবে নিয়েছিলেন যে তিনি হয়তো বিহারে পরিবর্তন আনবেন, যিনি হয়তো বিহারে নতুন ভাবে মুখ্যমন্ত্রীর আসনে বসবেন, যিনি হয়তো বিহার অর্থাৎ যেখানে তার জন্ম হয়েছে সেই জায়গা থেকে তিনি হয়তো নতুন করে রাজনীতির ইতিহাস গড়ে তুলবেন এবং রাজনীতির ইতিহাসে নতুন মাইলস্টোন তৈরি করবেন, তিনি এখনো পর্যন্ত ঠিক 10:45 তার কি ভবিষ্যৎ হতে পারে তা কিন্তু বলতে পারছি না। তবে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা মনে করছেন যে এনডিএ আবারও ক্ষমতায় আসবে। যদিও এনডিএ ক্ষমতায় আসবে সেটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধীরা অর্থাৎ বিজেপি পার্টি, তারা কিন্তু আশাবাদী রয়েছে। এবং পশ্চিমবঙ্গের বিজেপির যদি কথা বলি আমরা, কারণ বিহার মানেই বিহারের ভোটের সাথে পশ্চিমবঙ্গের ভোটের যে অত্যন্ত ভাবে নিবিড় সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক তুলে ধরতে গিয়ে যদি আমরা বিহারের প্রসঙ্গে বাংলাকে তুলে ধরি, তাহলে কিন্তু দেখা যাবে বাংলায় যে বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু দিল্লিতে বিজেপি জিতলে বেশি খুশি হন এবং বিহারেও বিজেপি যদি অর্থাৎ এনডিএ সরকার যদি যেতে, তারা হয়তো বেশি খুশি হবে এবং কোথাও গিয়ে তাদেরকে একটু বেশি করে সাহস জুগিয়ে দেবে 26-এর ভোটের জন্য। একবারে এসব কথা তো রয়েছে, এসব প্রশ্ন তো রয়েছে এবং একেবারে শেষ মুহূর্তে যে আপডেট, সেই আপডেট দিকে আমরা নজর রাখছি। এনডিএ যে 160টি ছাড়িয়ে যে আসনগুলি ক্রমশ এগিয়ে চলেছেন, সেখানে কিন্তু এখনো পর্যন্ত 80টি আসন রয়েছেন মহাগঠবন্ধন এবং অন্যান্য, অর্থাৎ তার মধ্যে জনস্বরাজ পার্টি রয়েছেন, ওয়েসিড যে পার্টি রয়েছে, তারা কিন্তু 4টির থেকে অধিক আসনের দিকে এগোচ্ছে। এবং একেবারে বলা যায় যে ব্যবধানের বৃদ্ধি কিন্তু অনেকটাই বেশি, মানে এনডিএর সাথে একেবারে মহাগঠবন্ধনের যে ব্যবধান, সেই ব্যবধান অনেকটা বেশি এবং সেই ব্যবধানের জন্যই অনেকে মনে করছেন যে একেবারে স্পষ্ট রয়েছে যে এনডিএ ক্ষমতায় আসতে চলেছেন। কর্মী সমর্থকদের মুখে চওড়া হাসি এবং গেরুয়া লাড্ডু নিয়ে যেভাবে বিহারের রাস্তায় তারা নেমে পড়েছেন, তাতে কিন্তু রীতিমতো স্পষ্ট রয়েছে। এইসব তো রয়েছে, এনডিএ রয়েছে, মহাগঠবন্ধন রয়েছে, বিহারের রাজনীতি রয়েছেন, রাহুল গান্ধী বিহারকে নিয়ে গান্ধী পরিবারের যে এক্সট্রা যে এফোর্ট, যেটাকে বলা যায় এক্সট্রা যে তারা পরিশ্রম করেছে, যে পরিশ্রমের ফল এখনো পর্যন্ত যদিও কংগ্রেসের খাতা দেখে বোঝা যাচ্ছে না, তবে তেজস্বী যাদব তিনি মনে করছেন তিনি নীতিশ কুমার, যিনি বয়সে ধরুন একটু শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, তাকে সরিয়ে হয়তো তেজস্বী যাদব তিনি হয়তো মুখ্যমন্ত্রীর পদটি গ্রহণ করবেন এবং বিহারে নতুন ভাবে ইতিহাস গড়ে তুলবেন। সেসব তো রয়েছে। আরো একটু এগিয়ে যাব, একেবারে শেষ মুহূর্তে যে ব্যবধান আমাদের কাছে রয়েছে, সেই ব্যবধান দেখে একেবারে বৃহত্তম দল হওয়ার পথে বিজেপি রয়েছে, অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে লালু প্রসাদের দল। যে লালু একসময় বিহারের রাজনীতিতে দাপিয়ে বেরিয়েছেন, সেই লালু প্রসাদ যাদবকে পেছনে ফেলেছেন নীতিশ কুমার। নীতিশ এবং মোদীর যে জোট, সেই জোট কিন্তু স্বমহিমায় বিহারে এগোচ্ছে এবং ইতিমধ্যে 243টি যে আসন রয়েছেন, 2 দফার যে ভোট রয়েছেন, শান্তিপূর্ণভাবে বিহারে যে ভোট রয়েছে, শান্তিপূর্ণ বললাম তার কারণ হলো পশ্চিমবঙ্গের যে ভোট রয়েছে, নির্বাচন কমিশন মনে করছে এই যে ট্রায়াল পর্ব, বিহারে 2 দফার যে ভোট, সেই ভোট হয়তো পশ্চিমবঙ্গের ভোটে ছাপ ফেলতে পারে এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ভোট হতে পারে। পশ্চিমবঙ্গের ভোটের যে ইতিহাস যদি আমরা তুলে ধরি, শান্তিপূর্ণভাবে কটা ভোট হয়েছে নির্বাচন কমিশন মনে না রাখলেও, বাংলার ভোটে যে অশান্তি, ব্যালট বাক্সকে পুকুরে ফেলে দেওয়া, ব্যালট বাক্সকে চিবিয়ে খেয়ে ফেলা, এই ধরনের যে অদ্ভুত ঘটনা সামনে দেখেছি আমরা, নির্বাচন কমিশন কিন্তু তা মনে রাখবে এবং সেই কথাগুলি
মনে রেখে কালিয়াগঞ্জের যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে বিভিন্ন ট্রায়াল পর্ব শুরু হয়েছিল, সেই ট্রায়াল পর্বগুলি সাকসেস হয়েছিল এবং তার পরবর্তীতে বিহারে আমরা দেখলাম 2 দফার যে নির্বাচন, এবং সেই নির্বাচন শেষে বাংলার দিকে এখন চোখ রয়েছে নির্বাচন কমিশনে। তারা মনে করছে যে এই 2 দফা কিংবা 3 দফায় যদি বাংলার ভোটটা সেরে ফেলা যেতে পারে তাহলে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে, এমনটাই তারা মনে করছেন। এবার সরাসরিভাবে বাংলা হান্টের কাছে যে তথ্য রয়েছে শেষ দফায় যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা যদি তুলে ধরি দেখা যাবে যে একেবারে 10টা বেজে একেবারে 45 মিনিটের যে আমাদের কাছে তথ্য এসেছে সেখানেও কিন্তু এনডিএ একবার সরাসরি ভাবে এগিয়ে রয়েছে, এবং সেই এগিয়ে থাকার কারণে কিন্তু ইতিমধ্যে বাংলাতে উচ্ছ্বাস রয়েছে। বিজেপির যে কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো উচ্ছ্বাসিত রয়েছে, এবং এই যে বিহারের যে ভোট পর্ব, সেই ভোট পর্ব ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেখতে পেয়েছেন একাধিক যে স্তরে একটা একটা করে নাম্বার বাড়ছে, তবে সেই নাম্বারটি কিন্তু এনডিএ সরকারের কিন্তু বেড়ে চলেছে। এবং একেবারে এই যে বিহারের যে ভোট গণনা, সেই ভোট গণনা যেমন একেবারে 26-এর জন্য প্রভাব ফেলতে পারে তেমন যেমন রয়েছে, তেমনই কিন্তু বিহারের রাজনীতিতে হয়তো নতুন মাইলস্টোন তৈরি করতে পারে। এনডিএ সরকার 170টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। মহাগঠবন্ধন তার পেছনে আস্তে আস্তে করে এগোচ্ছে, প্রায় 80খানার মতো আসন তারাও জিতে ফেলেছে। এবং এই বিধানসভা ভোট কিন্তু বাংলাতেও প্রভাব ফেলতে পারে, রাজনৈতিক বিশ্লেষকরা যেমন বলেছেন তেমনি কিন্তু বিভিন্ন জায়গায় মৈথিলী ঠাকুর, যিনি অত্যন্ত জনপ্রিয় একজন গায়িকা, বয়সটা অল্প, এবং সেই মৈথিলী ঠাকুর যে সিদ্ধান্ত নিয়েছেন অনেকে হয়তো মনে করেছিলেন যে হয়তো বোকামি করছেন, এত ভালো একটি ফিউচার রয়েছে, ব্রাইট ফিউচার রয়েছে, সেখানে তার এত ভালো ভবিষ্যৎকে ফেলে এত কম বয়সে রাজনীতির ময়দানে নেমে পড়াটা হয়তো মৈথিলী ঠাকুরের জন্য ভুল ডিসিশন, কিন্তু যেভাবে যে গতিতে তিনি এগোচ্ছেন এত অল্প বয়সে, সেটা দেখে হয়তো অনেকেই মনে করছেন যে না, এই যে সিদ্ধান্ত রাজনীতির ময়দানে নামা হয়তো সেটা ঠিক ছিল। মৈত্রী ঠাকুর এগিয়ে রয়েছেন, তেজস্বী যাদব এগিয়ে রয়েছেন, এছাড়াও পোস্টাল ব্যালট শেষে ইভিএম এর যে কাউন্টিং, সেই কাউন্টিং এর পথে এগোচ্ছে বিহারের জনগণনা, এবং সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে একেবারে আমরা দেখে একবারে বলার চেষ্টা করবো একবারে শেষ মুহূর্তের যে আপডেট, সেই আপডেট কিন্তু আমাদের কাছে চলে এসেছে, এবং এনডিএ যেমন এগিয়ে রয়েছে, মহাগঠবন্ধন কিন্তু পেছনে নেই, এবং বিভিন্ন জায়গায় কিন্তু তার জন্য উচ্ছ্বাস রয়েছে। পোস্টার ব্যালেট ইতিমধ্যে গণনা শুরু হয়েছে সকাল থেকে, পোস্টার ব্যালেট দেখে আবার দেখা যাচ্ছে যে যারা বিরোধীরা রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বাসিত রয়েছে। আরজেডি মহাজোট যেটি রয়েছে, আরজেডি পেয়েছে 37টি আসন, কংগ্রেস 7টি আসনে রয়েছে। যে কংগ্রেস বিভিন্ন ভাবে তাদের যে দিল্লি থেকে, আমেঠি থেকে তাদের যে জনসমক্ষে নিয়ে এসে বিহারে যেভাবে তারা প্রচার করেছে, সেই প্রচারের তুলনায় কোথাও গিয়ে কংগ্রেস অনেকটাই পিছিয়ে পড়ছে বলে আমরা মনে করছি। এছাড়াও দেখা যাচ্ছে যে এনডিএ জোট, বিজেপি পেয়েছে 80টি আসন, জেডিইউ পেয়েছে 84টি আসন, এবং অন্যান্য যে জোটগুলি রয়েছে তারা কিন্তু একে একে করে তাদের খাতা খুলতে শুরু করেছে, এবং সেই খাতাগুলি একেবারে যেখানে টোটাল অর্থাৎ একেবারে যেখানে জমা হচ্ছে এনডিএ তে, সেই এনডিএ কিন্তু সমস্ত কিছু আসন সংখ্যা নিয়ে বাকিদেরকে, মহাগঠবন্ধনকে এবং জনস্বরাজ এছাড়া ওয়েসির যে পার্টি রয়েছে সবাইকে কিন্তু পেছনে ফেলছে। এবং বিজেপির যে 80টি আসন, সেই 80টি আসনের মধ্যে সম্রাট চৌধুরী তারাপুর থেকে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। সম্রাট চৌধুরী বিজেপির বিহারের যে প্রার্থী, সেই প্রার্থী তিনি, এবং তিনি বিভিন্ন ভাবে প্রচার করেছেন, জোর কদমে প্রচার করেছেন। তার প্রচার করতে গিয়ে বাংলা থেকেও কিন্তু বেশ কিছু বিজেপির নেতৃত্বদেরকে পাঠানো হয়েছিল, এবং তেজপ্রতাপ যাদব জনশক্তি পার্টি তিনি কিন্তু পিছিয়ে পড়েছেন। এবং এই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব রাজনীতির ময়দানে, সেই ময়দানে তেজশক্তি তিনি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছেন। বিজয় কুমার চৌধুরী জেডিইউ তিনি কিন্তু সরাইগঞ্জ থেকে তিনি এগিয়ে রয়েছেন, এবং মৈথিলী ঠাকুর আলীনগর থেকে এগিয়ে রয়েছেন। সব থেকে হয়তো কনিষ্ঠতম বিজেপির একজন ক্যান্ডিডেট, যিনি দীর্ঘদিন ধরে জনপ্রিয় গায়িকা, সেই গায়িকা মৈথিলী ঠাকুর তিনি এগিয়ে রয়েছেন। জেডিইউর বিভিন্ন জায়গা থেকে যে আপডেট আমরা পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পদে কিন্তু বিজেপির যে ক্যান্ডিডেট রয়েছে, এনডিএ যে প্রার্থী রয়েছে তারা কিন্তু এগিয়ে রয়েছে। এবং আমরা দেখানোর চেষ্টা করব সরাসরি ভাবে যেমন মৈথিলী ঠাকুর এগিয়ে রয়েছেন, সম্রাট চৌধুরী যেমন এগিয়ে রয়েছেন, তেমন কিন্তু তেজস্বী যাদব তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন। তিনি যেভাবে নিজের প্রচার শুরু করেছেন, সেই প্রচারের যে ব্যালেট রয়েছে, ভোট বাক্স রয়েছে, সেখানে কিন্তু তার একটা প্রভাব পড়েছে। তা কিন্তু ভোটের যে গণনা
সেই গণনা থেকেই আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে মহাগঠবন্ধন আরজেডি, তারা কিন্তু 42টি আসন পেয়েছে। কংগ্রেস এখনো পর্যন্ত যা আপডেট আমাদের কাছে আমরা পাচ্ছি 10টা বেজে 54 মিনিট, সেখানে কিন্তু কংগ্রেস কিন্তু তাদের হাত খাতা যে রয়েছে সেই খাতা কিন্তু 10টির বেশি আসন তারা একেবারে অতিক্রম করতে পারছে না। বিজেপি আস্তে আস্তে করে 80 থেকে 83টি আসনে তারা এগোচ্ছে। জেডিইউ পেয়েছে 75টি আসন, এবং বাকি যে গঠবন্ধন রয়েছে, যে এনডিএ যে সরকার রয়েছে, সেখানে কিন্তু এলজেপি 21টি আসন, এইচএএম 4টি আসন এবং আরএলএম তারা কিন্তু 2টি আসন পেয়েছে। এবং সবকিছু নিয়ে এনডিএ স্বমহিমায় এগিয়ে চলেছে। কর্মী সমর্থকদের গেরুয়া আবির বিহারের যে পাটনা শহর থেকে শুরু করে বিহারের যে বিভিন্ন জায়গা রয়েছে সেখানে যে প্রভাব ফেলছে তা বলা বাহুল্য। এবার যাচ্ছি মহাগঠবন্ধনের দিকে, এবং সেই মহাগঠবন্ধনের দিকে যখন আমরা যাচ্ছি সেখান থেকে দেখতে পাচ্ছি যে কংগ্রেস রয়েছে একেবারে 7 থেকে 8টি আসনের দিকে তারা আস্তে আস্তে করে এগোচ্ছে। 8টি আসনে রয়েছে কংগ্রেস, আরজেডি রয়েছে 42টি আসন। সিপিআই কিন্তু পশ্চিমবঙ্গের মতোই কিন্তু তার দশা রয়েছে বিহারে, 0টি আসন, একটাও পর্যন্ত খাতা খুলতে পারেনি সিপিআই। এবং সিপিআইএম তারা 2টি খাতা খুলেছে এবং 2টি আসন তারা জয় করেছে, এবং জয় করে মহাগঠবন্ধনের যে তাদের যে জোট, সেই জোটে কিন্তু তারা রীতিমতো কন্ট্রিবিউট করছে। যদিও এই কন্ট্রিবিউট কিন্তু এনডিএ সরকারের সাথে যদি আমরা তুলনা করি, সেই তুলনায় কিন্তু পরিমার্জিত ভাবে অনেকটাই কম রয়েছে। কারণ যেভাবে এনডিএ সরকার এগোচ্ছে, সেই এনডিএ সরকারকে দেখে হয়তো মনে হচ্ছে মহাগঠবন্ধনের জন্য অতি চাপের সৃষ্টি করেছে। এবং বাকি এইচএএম রয়েছে, আরএলএম রয়েছে, তারা 2টি করে আসন পেয়েছে। এবং সব মিলিয়ে এনডিএ এখনো পর্যন্ত 183টি আসনে এগিয়ে রয়েছে বিহারে। এবং নীতিশ মোদির যে জোট, সেই নীতিশ মোদির জোট 243টি আসনের মধ্যে সব থেকে বেশি এগিয়ে রয়েছে। বিহারে 10মবারের জন্য নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর শপথ নেবেন কিনা তা শঙ্কায় আমরা থাকলেও বিজেপি এবং মহাগঠবন্ধনের যারা প্রার্থী রয়েছে, যারা এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে, তাদের কিন্তু মাথায় চিন্তার ভাঁজ তৈরি করেছে। এবং এই যে গদির লড়াই তৈরি হয়েছে একেবারে বিহারে, সেই বিহারে গদির লড়াইতে মহাগঠবন্ধন এখনো পর্যন্ত 57টি আসন, এখনো এনডিএ রয়েছে 183টি আসন, এবং বাকি অন্যান্য যে পার্টি রয়েছে তারা কিন্তু 3টি আসন পেয়েছে। এবং 243টি যে আসন রয়েছে, সেখানে এনডিএ সরকার যেভাবে এগোচ্ছে, সকাল থেকে আমরা দেখেছিলাম একেবারে প্রথম যে একবারে ইভিএম কাউন্টিং এর আগে যে পোস্টাল ব্যালেট, সেই পোস্টাল ব্যালেটে আমরা দেখেছিলাম এনডিএ প্রথমে 159টি আসনে এগিয়েছিল, এবং পরবর্তীতে এখন 184টি আসনে গদির লড়াইয়ে এনডিএ সরকার এগিয়ে রয়েছে। মৈত্রী ঠাকুর এগিয়ে রয়েছেন, এবং তেজস্বী যাদব এবং তেজ প্রতাপ যাদব, দু ভাইয়ের মধ্যে কিন্তু তেজস্বী যাদব এগিয়ে থাকলেও তেজ প্রতাপ যাদব তিনি পিছিয়ে রয়েছেন। সম্রাট চৌধুরী এগিয়ে রয়েছেন, তেজস্বী প্রতাপ আরজেডি থেকে এগিয়ে রয়েছেন, এবং মৈথিলী ঠাকুর তিনি এগিয়ে রয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিজেপির মঙ্গল পান্ডে তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। তিনি যেভাবে নিজের প্রচার শুরু করেছেন সেখানে পিছিয়ে রয়েছেন, যেমন পিছিয়ে রয়েছেন তেমনই কিন্তু নতুন যে ক্যান্ডিডেটকে এবারে দাঁড় করানো হয়েছিল, মৈত্রী ঠাকুর রয়েছে তাদের থেকে, এবং বিভিন্ন যারা রয়েছেন বিজেপি, তারা কিন্তু রীতিমতো এগিয়ে রয়েছে। এবং সব দেখলাম, এবং শেষ মুহূর্তে আরো একবার আমরা আপডেটের দিকে নজর রাখবো। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এনডিএ আস্তে আস্তে যেভাবে খাতা খুলছে, সেখানে এনডিএ তুলনায় যদি আমরা কংগ্রেসকে দেখি, কংগ্রেস কিন্তু খুব একটা ভালো আসন বা খুব একটা তার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান কিন্তু খুব একটা ভালো নয়। মানে যেভাবে মহাগঠবন্ধন যেভাবে তাদের প্রচার শুরু করেছিল, যেভাবে তারা মনে করেছিলেন যে এবারে হয়তো নীতিশ কুমার, যিনি শারীরিকভাবে বয়সজনিত কারণের জন্য অসুস্থ রয়েছেন, সেই নীতিশ কুমারকে সরিয়ে রেখে তেজস্বী যাদব একেবারে যুব সমাজের আইকন হয়ে উঠবে। রাহুল গান্ধীকে যুব সমাজের আইকন করার জন্য যেভাবে বাইক বুলেট র্যালি করানো হয়েছে, যেভাবে রাহুল গান্ধীকে বাইক র্যালি থেকে পুকুরে গিয়ে সাঁতার কাটতে হয়েছে, সেটা দেখে হয়তো অনেকে আমরা মনে করছিলাম হয়তো তেজস্বী যাদবের মতো নতুন কোন যুব সমাজকে বিহারের জনগণ চাচ্ছে। সেই ভাবনা চিন্তা অত্যন্ত ভাবে ভুল, এবং সেই ভুল ভাবনা চিন্তাতে মহাগঠবন্ধনের ভাবনা চিন্তাতে একেবারে জল ঢেলে দিয়েছে এনডিএ। কারণ এনডিএ যে একে একে করে তাদের যে ইভিএম পোস্টাল ব্যালেট যে কাউন্টিং, ইভিএম কাউন্টিং এর আগে সেই পোস্টাল ব্যালেট কাউন্টিং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু স্বমহিমায় এগিয়ে চলেছে। এখন পর্যন্ত শেষ আপডেটের দিকে আপনাদের নজর রাখবো, সেই আপডেটের দিকে যাব। মহাগঠবন্ধন তারা কিন্তু আরজেডি পেয়েছে 35টি আসন, এবং
এখনো পর্যন্ত কংগ্রেস 7টি আসনে রয়েছে, এলএএম 4টি এবং এলপিজিআর তারা কিন্তু এখনো পর্যন্ত 10-এর বেশি ক্রস করতে পারেনি, এবং নীতিশ কিন্তু 193টি আসনের বেশি দিকে এগোচ্ছে বিভিন্ন পরিসংখ্যান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং তেজস্বী যাদব তারা কিন্তু সেটি কিন্তু 75টি আসনে অত বেশি না এগোলেও তারা কিন্তু 80টি আসনের দিকে এগোচ্ছে, এবং তারা মনে করছেন যে এখনো পর্যন্ত যেহেতু সময় রয়েছে, ইভিএম কাউন্টিং রয়েছে, সেই ইভিএম কাউন্টিং এ কিন্তু তারাও কিন্তু ভালো ফল করতে পারে এমনটা আশা রাখছেন। এবং বিজয় কুমার সিনহা তিনি কিন্তু বিরাট একটা ব্যবধানে বিজেপি থেকে এগিয়ে রয়েছেন, এবং একেবারে রণকৌশল প্রতাপ সিং তিনিও কিন্তু লাউরিয়া থেকে পিছিয়ে রয়েছেন। তিনি কিন্তু যেভাবে প্রচার শুরু করেছেন তা থেকে আমরা মনে করেছিলাম হয়তো তিনি এগিয়ে থাকবেন, যদি তিনি অনেকটা পিছিয়ে রয়েছেন। এবং অপরদিকে যদি আমরা দেখি সুনীল কুমার পিন্টু সীতামৌড়ি থেকে তিনি কিন্তু বিজেপির হয়ে এগিয়ে রয়েছেন, অর্থাৎ বিজেপির থেকে সম্রাট চৌধুরী সীতামৌড়ি থেকে যিনি দাঁড়িয়েছেন তারা কিন্তু একে একে করে এগিয়ে চলেছেন। এনডিএ কিন্তু বিজেপি একাই কিন্তু 81টি আসনের বেশি তারা মানে আসন পেয়েছে। এবং সবকিছু মিলিয়ে এই যে বিহারের ভোট, দফার ভোট, শান্তিপূর্ণভাবে যে ভোট দেখেছিলাম, এসআইআর হওয়ার পর বিহার যে ভোট, যে এসআইআর শুরু হওয়ার পর আমরা মনে করেছিলাম যে বিহারে হয়তো পরিবর্তন আসবে, সেই পরিবর্তন কতটা আসবে এখনো পর্যন্ত আমরা না বলতে পারলেও কিন্তু এনডিএ যে ক্ষমতায় আসতে চলেছে অনেকটাই তাদের আশঙ্কা রয়েছে ক্ষমতায় আসার জন্য, তা কিন্তু বলা বাহুল্য। এবং সবকিছু নিয়ে 243টি আসনের মধ্যে দুদফার ভোট, এনডিএ বিজেপি একাই 81টি আসন পেয়েছে, এনডিএ একাই 193টি বেশি আসন পেয়েছে। যেমন সেটি যেমন রয়েছে, অপরদিকে মহাগঠবন্ধন যারা মনে করেছিল হয়তো বিহারের ইতিহাসে তারা নতুন করে একেবারে নতুন করে ইতিহাস গড়ে তুলবে, যুব সমাজের আইকন হিসেবে তেজস্বী যাদবকে তুলে ধরবে, তারা ভাবলেও সেই চিন্তা যে অনেকটাই কম বা পিছিয়ে রয়েছে এমনটাই পরিসংখ্যান থেকে আমরা বলতে পারছি। মহাগঠবন্ধন প্রথমের দিকে শূন্যতে থাকলেও এখনো পর্যন্ত কিন্তু তারা 50 থেকে 70-এর আসনে রয়েছে, কোথাও গিয়ে আসন কেউ হয়তো পিছিয়ে চলেছে এই কাউন্টিং এ, কেউ আবার কখনো এগিয়ে যাচ্ছেন। এবং তেজস্বী যাদব তিনি কিন্তু এগিয়ে চলেছেন, যাকে একেবারে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রীর জন্য মুখ করে প্রচার শুরু হয়েছিল, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এছাড়াও বিহারের যে বিজেপি আসন রয়েছে সেই বিজেপি কিন্তু বিভিন্ন জায়গায় তারা এগিয়ে চলেছেন। ইন্ডিয়ার যে মোট যে 5টি পার্টি রয়েছে যারা একেবারে একজোট হয়ে লড়ছে এনডিএ সরকারের একেবারে ক্ষমতায় আনার জন্য যে লড়ছে, তারা কিন্তু রীতিমতো পিছিয়ে রয়েছে।
sinking. You feel the pressure, the unknown. It's closing in. You try to stay strong, but the worries of the future feel like they're pulling you under. Life seems chaotic and out of control. In the storms of life, where do you turn? In times of uncertainty, there is one that will carry you through. He is an anchor of hope and peace. That anchor is Jesus, God's Son, who died on the cross for you. He took our burdens upon himself, then rose from the dead to offer eternal life to anyone who asks for forgiveness and trusts in him. When things feel unstable, you don't have to drift through the unknown alone. Let Jesus be the anchor that holds you steady. Click to connect with an online volunteer to learn more about starting a relationship with Jesus.
এখানেও এসআইআরের পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে এবং এখানে অপশাসন, কুশাসন, নারী নির্যাতনকারী, বেকারের চাকরি চুরি করা, হিন্দুদের উপরে আক্রমণকারীদেরকে আমরা হারাবো, পরিষ্কার করব পশ্চিমবাংলায়। 2021-এ নন্দীগ্রাম যা করেছে 2026-এ গোটা বাংলা তাই করবে। আপনাদের সকলকে সমবায় অভিনন্দন জানাই। আমাদের বিজেপি কোঅপারেটিভ সেলের যিনি এই তমলুক সংগঠন জেলার দায়িত্বে আছেন, বিশিষ্ট সমবায়ী, প্রাক্তন ডাইরেক্টর কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংক এবং অনেক সমবায়ের সঙ্গে যুক্ত পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান নন্দকুমার সুকুমার বেরা মহোদয়, মঞ্চে আমাদের মধ্যে প্রবীণ সমবায়ী তমলুক এআরডিবি দীর্ঘদিন ধরে পরিচালক এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন, হরিপুর সমবায় সমিতিতে এখনো নেতৃত্ব দেন মাননীয় মেঘনাথ পাল মহোদয়। আমাদের এই জেলার কোঅপারেটিভ সেলের দায়িত্বে আছেন, নন্দীগ্রাম বিধানসভার দায়িত্বে আছেন এই ব্লকের কর্মাধ্যক্ষ কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন ডাইরেক্টর তারাপদ খাটুয়া। আমাদের দীর্ঘদিনের পঞ্চায়েত সমবায় যার নেতৃত্বে আমরা বয়াল 1-2 এলাকায় নির্বাচনের মাধ্যমে 3টা নির্বাচন ছাড়াও আরো প্রায় 3 থেকে 4টে সমবায় রাষ্ট্রবাদীদের নিয়ন্ত্রণে আনতে পেরেছি সম্প্রতি। ভাই পবিত্রগড় আমাদের আরেকজন সংগঠক সমবায়ী রাষ্ট্রবাদী প্রচারক প্রলয় পাল, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয় শ্যামল সাউ, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রীমতী বর্ণালী মন্ডল মহোদয়া, জেলা পরিষদের 2 সদস্য অরূপ জানা এবং মামনি বন, আমাদের কালীচরণপুর সমবায়ের সম্পাদক চন্দন কুমার দাস সহ 2টি ব্লকের কর্মাধ্যক্ষগণ, 11 জন প্রধান, 10 জন উপপ্রধান এবং প্রায় 30টা সমবায় সমিতিতে যারা নেতৃত্ব দিচ্ছেন, পরিচালক মন্ডলীতে আছেন এমন সমবায়রা এবং ব্যবস্থাপক মন্ডল, এই মন্ডলের সভাপতি সৌমিত্র ভাই এবং পরিচালক অঞ্জন ভারতী সহ যারা ব্যবস্থাপনা করেছেন তাদের প্রত্যেককে আমি অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। এর বাইরেও নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কনভেনার অভিজিৎ মাইতি থেকে, অশোক করণ থেকে অনেকেই এসেছেন, তাদের প্রত্যেককে আমি নমস্কার জানাই। যেহেতু আমাদের এখানে বসার ব্যবস্থা আছে, আচ্ছাদন আছে, একটু জল আছে, সামান্য আপ্যায়ন আছে, কিন্তু আমাদের বড় কোনো ব্যবস্থা আপনাদের জন্য আমরা করতে পারিনি, অর্থাৎ দ্বিপ্রাহারিক আহারের ব্যবস্থা আমরা করতে পারিনি। তাই সকলে বলে সিদ্ধান্ত নিলেন যে কেবলমাত্র আমি আপনাদের সামনে কোঅপারেটিভ নিয়ে 10-15 মিনিট বলবো। শুক্রবার বাবু ধন্যবাদ জ্ঞাপন করে আমরা এই কর্মসূচি সমাপ্ত করব। এছাড়াও এসআইআরের কাজ, ভোটার ফর্ম ফিল-আপের কাজ প্রত্যেকটা এলাকায় প্রত্যেক বুথে বুথে হচ্ছে, তাই সকলেই এই কাজে ব্যস্ত আছেন। তাই আমরা খুব সংক্ষিপ্তভাবে আমাদের এই কর্মসূচিতে প্রথম যেটা সমবায় 7 রঙা পতাকা, তাকে উত্তোলন আমরা করেছি প্রবীণ সমবায়দের সামনে রেখে। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে এই ভাবনা এনেছিলেন স্বাধীনতার আগে, মহাজানি প্রথা বিলোপ করো, সুদখোররা ক্ষুদ্র ব্যবসায়ী কৃষকদের প্রতারিত করছে। সমবায়ের ভাবনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাতেই পরবর্তীকালে
স্বাধীনোত্তর ভারতবর্ষের স্বীকৃতি পায় এবং সমবায় আন্দোলন গতিশীল হয়। তাই আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তাকে তার যে ছবি আছে সেখানে আমরা মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন করে প্রণাম নিবেদন করেছি। আজকে সমবায় সমিতিগুলোর যেমন নির্বাচিত প্রতিনিধিরা এসেছেন, আমাদের সমবায়ের অংশীদারগণ বা যারা ডিপোজিটার অ্যাকাউন্ট হোল্ডার তারাও এসেছেন এবং সাথে সাথে এই এলাকার কিষাণ ক্রেডিট কার্ড যারা পেয়েছেন কৃষক বন্ধুরা এসেছেন এবং সমবায়ের মাধ্যমে যে এসএইচজি গ্রুপ হয়েছে সেই এসএইচজি গ্রুপ এবং ফার্মার্স ক্লাবের বন্ধুরা তারা এখানে সমবেত হয়েছে। এই সমবেত ব্যক্তিমণ্ডলীর মধ্যে যেমন আমাদের আরবান কোঅপারেটিভ ব্যাংকের অংশীদার বন্ধুরা আছেন, ইআরডিবির অংশীদার বন্ধুরা আছেন, এর বাইরেও আমাদের উইভার্স, আমাদের টুনটুবাই সমবায় সমিতি থেকে, ফিশারম্যান মৎস্যজীবী সমবায় সমিতি থেকে, আমাদের বিভিন্ন স্কুল বিদ্যালয়ে যে এমপ্লয়িজ ক্রেডিট সোসাইটি ইসিসিএস আছে তার সব সদস্য থেকে শুরু করে আমাদের মার্কেটিং এর সদস্য যারা ইফকোর অনুমোদিত তারা এখানে এসেছেন এবং সর্বোপরি অসংখ্য ট্যাক্স যাকে গ্রামে এসকেউএস বা সমবায় বলা হয় তার লোকেরা এখানে সমবেত হয়েছেন। আমরা এই কর্মসূচিটার জন্য স্থান নির্ধারণ করেছি। একদিকে প্রসিদ্ধ পবিত্র সিদ্ধনাথজি মহাদেবের মন্দির রয়েছে, অন্যদিকে এখানে রেয়াপাড়া সমবায় সমিতি যা রাষ্ট্রবাদীদের দ্বারা পরিচালিত, সেই সমবায় তার ব্যবস্থাপনাতে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন যে কোঅপারেটিভ উইক সেলিব্রেশন প্রথম শুরু হয় 1954 সালে এবং তারপরে প্রত্যেক বছর 14 নভেম্বর থেকে 20 নভেম্বর এই দিনটা শুধু কোঅপারেটিভ উইক নয়, শিশু দিবস হিসেবেও আজকের দিনটা পালিত হয়। আমরা সেই দিনে কোঅপারেটিভ উইক সেলিব্রেশন করছি। এত মানুষজনে উপবিষ্ট আপনারা এবং মায়েরা রান্না বান্নার কাজ ছেড়ে সকালবেলা শীতের সকাল আপনারা এখানে এসেছেন এই কর্মসূচি পালনের জন্য। আমরা মনে করি যে আমাদের দেশে কেন্দ্রে একটি সরকার রয়েছে, রাজ্যে একটি সরকার রয়েছে, তৃতীয় সরকার হলো গ্রামে পঞ্চায়েত, শহরে পৌরসভা বা কর্পোরেশন। আমরা মনে করি চতুর্থ সরকার হলো আমাদের এই পঞ্চায়েত। এই পঞ্চায়েত ব্যবস্থা আগে সংবিধানে স্বীকৃত ছিল না। মডেল কোঅপারেটিভ অ্যাক্ট আসার পরে কোঅপারেটিভ ব্যবস্থাকেও সমবায় স্বীকৃতি দান করা হয় এবং সমবায়কে আমি মনে করি একটি চতুর্থ সরকার। আমি সমবায়কে মনে করি একটি সমান্তরাল অর্থনীতি, কারণ এই সমবায় ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা আমাদের দেশে কার্যকর হয়েছে এবং মহাজনী প্রথা, সুদখোরদের প্রথা, মানি লন্ডারিং এর প্রথা, হাতধার সুদধারের মধ্য দিয়ে যেভাবে বিগত দিনে নানা স্তরে অত্যাচারী জমিদার জোরদার আপনাদের কাছ থেকে শোষণ করত, সেই শোষণের অবসান ঘটেছে এই কোঅপারেটিভ মুভমেন্টের মধ্য দিয়ে। আমার রাজনৈতিক পরিচয়, আমি নির্বাচিত প্রতিনিধি, অনেকগুলো বিষয় থাকলেও আমি কিন্তু একদম আমার তরুণ বয়স থেকে আমি কোঅপারেটিভ মুভমেন্টের সঙ্গে যুক্ত। আমি 1993 সালে প্রথম কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের ডেলিগেট নির্বাচিত হই। 1999 সালে, আজ থেকে 26 বছর আগে, আমাদের কন্টাই ইআরডিবির আমি নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিই। 2009 সাল থেকে আমি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের, যেটা উত্তর পূর্বাঞ্চলের সেরা সমবায় ব্যাংক, তার আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং 2014 সাল থেকে আমি বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের দায়িত্ব পালন করেছি। অর্থাৎ সমবায়ের যে মূল তিনটে জায়গা রয়েছে, একটি আরবান কোঅপারেটিভ,
সেখানেও আমার সরাসরি কাজের অভিজ্ঞতা আছে ডিরেক্টর এবং চেয়ারম্যান হিসেবে। দ্বিতীয় হচ্ছে কৃষি সমবায় ব্যাংক, যেটা নাবার্ড এবং রাজ্য ওয়েবসাইট আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় এআরডিবি গুলো রয়েছে, প্রায় 23-24টা এআরডিবি রয়েছে, যা দীর্ঘদিনের তমলুকের চেয়ারম্যান মেঘনাথ পাল মহোদয় ছিল। গত নির্বাচনেও নন্দীগ্রাম 1 এবং 2 থেকে আমরা এখানে এআরডিবিতে জিতেছি। দুজন ডাইরেক্টরও আমাদের সম মানসিকতা পোষণকারী লোক রয়েছে। আমি সেই সেক্টরের চেয়ারম্যান 99 সাল থেকে আমি 25 সাল পর্যন্ত চালিয়েছি। তারপরে আমাদের আরেকটি যে সেক্টর, সেটা হচ্ছে শর্ট টার্মে যারা লোন নেয়, যেমন এখানে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ রয়েছে, বলাগাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক রয়েছে, বুকবেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক রয়েছে। অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে বড় সেন্ট্রাল কোঅপারেটিভ হচ্ছে, যা স্টেট কোঅপারেটিভের অন্তর্গত, সেটা হলো আপনার বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, যার সমবায় সমিতির সংখ্যা হলো 1500। তারও আমি চেয়ারম্যানের দায়িত্ব দীর্ঘদিন ধরে একটা পুরো টার্ম আমি পালন করেছি। অর্থাৎ আমি অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি যে কোঅপারেটিভ মুভমেন্টকে সব সময় রাজনীতির বাইরে রাখা উচিত। কোঅপারেটিভ মুভমেন্টকে এই যে 7 রঙের মর্যাদা রাখা উচিত। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে মুখ্যমন্ত্রীকে আমরা ক্ষমতায় এনেছিলাম নন্দীগ্রামের মানুষ আত্মবলিদান দিয়ে। তিনি না বুঝেন কোঅপারেটিভ, না জানেন কোঅপারেটিভ। তিনি তো একটা সময় তিনি বলে দিয়েছিলেন যে 112 চলবে না, অর্থাৎ জমি মর্গেজ রেখে যে লোন সমবায় সমিতিগুলো দেয়, অনাদায়ী হলে তাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, সেটাও বলে দিয়েছিলেন। বোঝেই না কিছু। কোঅপারেটিভ মুভমেন্টটা আমাদের রাজ্যে নষ্ট হয়ে গেছে। গোটা ভারতবর্ষে 8 লক্ষ সমবায় রয়েছে রেজিস্টার, বিভিন্ন সমবায় মিলে। আমাদের এই রাজ্যে সমবায়ের সংখ্যা 6200 মাত্র। একটা নতুন সমিতিকে অ্যাপ্রুভাল দেওয়া হয়নি। এই রাজ্যে 6200 সমিতির মধ্যে মাত্র 1700 সমিতিতে নির্বাচন হয়েছে। তাও আবার 300-র বেশি সমিতিতে কেস করে নির্বাচন হয়েছে। আবার হাজারখানিক সমিতিতে নমিনেশন করতে দেওয়া হয়নি। পুলিশ দিয়ে নির্দিষ্ট একটা গুন্ডাদের দিয়ে তাদেরকে সমবায়দেরকে ভোট দিতে দেওয়া হয়নি। যেমন কিছুদিন আগে কোঅপারেটিভ ব্যাংকের ভোট হয়েছিল নন্দকুমারে, মহারাজা নন্দকুমারে। হঠাৎ করে কিছু লোক ঢুকে হিরিয়াতন করেছে। সুকুমার বেরা সাক্ষী, সেখানে যারা কোঅপারেটিভের বানান লিখতে পারবে না, কোঅপারেটিভ কি জানে না, সেই সমস্ত লাল চুল কানে দুল ছিড়া জিন্স পরা সেই সমস্ত মক্ষর মাতাল গুন্ডাদেরকে পাঠিয়ে, বিশেষ ক্যাটাগরির গুন্ডা পাঠিয়ে কোঅপারেটিভের ভোটও দখল করে ফেলা হয়। আমাদের এখানে নন্দীগ্রামে এসে তমলুক এআরটিভি নির্বাচনের দিন দুপুরবেলা ভোটারদেরকে ছত্রভঙ্গ করার জন্য ভোট নন্দীগ্রামে একে কোথাও স্থান পাওয়া যায়নি। সীতানন্দ কলেজ ছিল না, বিএনপির এত বড় স্কুল ছিল না, গার্লস স্কুল ছিল না, সব বাদ দিয়ে নিয়ে গেছে কাঞ্চনপুরে। কাঞ্চনপুর শামসাবাদে, যেহেতু সেখানে মুসলিম সংখ্যা বেশি থাকে, এরা মুসলিমদেরকে ভরসা করে। যদিও বিহারের নির্বাচন, দিল্লির নির্বাচন প্রমাণ করেছে শিক্ষিত মুসলিম, রাষ্ট্রবাদী মুসলিম তারা এদের চক্করে পড়ার লোক নয়। এখানে মাসুদের মতো ছেলে দাঁড়িয়ে আছে রাজারাম চকের কেন্দ্রাবাড়ি, টাওয়ারে কাজ করত, ও টাওয়ারে কাজ নিয়েছে, কিন্তু আত্মসমর্পণ করেনি। এরকম সংখ্যায় লোক রয়েছে। এখানে আমাদের মহিলারাও কিছু এসেছে, আমি দেখতে পাচ্ছি। আজকে সেখানে ভোটারদের উপরে বোম ফেলা হয়। মামনি জানা আমাদের মহিলা নেত্রী, তিনি বোমের যে স্প্রিন্টার তার আঘাতে আক্রান্ত হয়, একবারে ভোটারদের উপরে বোম ফেলে। সবাই দেখেছে, টিভিতে দেখিয়েছে। এই জিনিস সমবায় আমি দেখিনি। আমি সিপিএম এর আমলে সমবায় ভোট করেছি, আমি তাদের প্রতাপ দেখেছি। তাদের হাতেও 235টা এমএলএ ছিল, তাদের হাতেও 39টা 37টা এমপি ছিল। আমি তাদের
কলুষিত করেছে। এই কলুষণ থেকে বাঁচাতে গেলে সমবায়কে, পশ্চিমবাংলার সমবায়কে গুজরাটের আমলের মতো, ইফকোর মতো যদি প্রাণবন্ত করতে হয়, তাহলে এই সরকারকে 26 সালে পরিবর্তন করতে হবে। শুধু সমবায় সপ্তাহ পালন নয়, আজকে শপথ নিয়ে যেতে হবে এদেরকে তাড়াবো আমরা সমবায়গুলোকে বাঁচানোর জন্য। স্টেট কোঅপারেটিভ ব্যাংকে ভোট হয় না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। ওয়েবসাইটে নির্বাচন হয় না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। অডিটররা এত টাকা নেয় কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। ইনসেন্টিভ কেন্দ্র দিলেও এসএইচজি গ্রুপ এবং সমবায় পায় না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। ইন্টারেস্ট সাবসিডি কেন্দ্রীয় সরকার গত বছর পর্যন্ত দিয়ে দিয়েছে, কেন আমরা 98 সালের পর থেকে ইন্টারেস্ট সাবসিডি পাই না? তার জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। আজকে পশ্চিম বাংলার এসএইচজি গ্রুপের মায়েরা এই আওয়াজ তুলতে হবে। আজকে গোটা ভারতে লাখপতি দিদি এসএইচজি গ্রুপে নরেন্দ্র মোদীজি করেছেন। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় মহিলাদের স্বনির্ভর করার জন্য 50,000 টাকা করে বছরে দিচ্ছে উড়িষ্যার বিজেপি সরকার। কেন পশ্চিমবঙ্গে 500-700,000 টাকার ভাতা দিয়ে, তোদের ভাতা দিয়ে ভোট দিবিনি মানে বাপের টাকা, ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। ময়নাতে তো আবার দুটো অঞ্চলে ভাতা বন্ধ করেছে, আমরা কানমুড়ে আদায় করব, সরকারের টাকা, এটা যেন মাথায় থাকে। আজকে পশ্চিম বাংলায় মহিলাদের স্বনির্ভর করা হয় না। 349 টাকা তো মোবাইল ফোনে রিচার্জ করতে যায়। এ টাকায় কি হয়? মোটা চালের কুইন্টাল তো 3,500 টাকা কুইন্টাল। আজকে এই টাকায় কিছু হয় না, কিন্তু আজকে অন্য রাজ্যগুলো এগোচ্ছে, বিহারে নীতিশ কুমারজি এই 3 মাস আগে সব এসএইচজি গ্রুপের মায়েদের অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 করে টাকা তিনি ঢুকিয়ে দিয়েছিলেন, যাতে এসএইচজি গ্রুপের মায়েরা তাদের কাজ করতে পারে, হাতের কাজ করতে পারে। মালা তৈরির কাজ, পুতুল তৈরির কাজ, বেতের ঝুড়ি তৈরির কাজ, শাড়িতে নকশা করার কাজ, নকশা বড়ি তৈরির কাজ, অনেক হাতের কাজ আমাদের মা বোনে দিদিরা পায়। অন্য রাজ্যে তাদেরকে স্বনির্ভর করার কাজ নরেন্দ্র মোদীজি করছেন, বিজেপির মুখ্যমন্ত্রীরা করছেন। আর এই রাজ্যে ভাতাকে ভিক্ষার মতো ছুড়ে দিয়ে তোষণের রাজনীতি করে আমাদের এই রাজ্যে মহিলাদের উপরে অভয় থেকে দুর্গাপুর কোন বোন দিদি কন্যার সুরক্ষা পর্যন্ত নেই। তাই আমি আর কথা বাড়াতে চাই না। আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিতে চাই। স্বাধীনতার পরে কেউ কোঅপারেটিভ দপ্তর কেন্দ্রে করেনি। কোঅপারেটিভের দপ্তরই ছিল না, রাজ্যে রাজ্যে সমবায় দপ্তর ছিল। মোদীজি 2টো দপ্তর খুলেছেন তার আমলে। একটা হলো ফিশারি দপ্তর, আর একটা হলো সমবায় দপ্তর। আগে সমবায় দপ্তর ছিল কেন্দ্রের কৃষি দপ্তরের অন্তর্গত। বর্তমান প্রধানমন্ত্রী সমবায় দপ্তরকে আলাদা দপ্তরের মর্যাদা দিয়েছেন, আর মন্ত্রীর নামটা হলো অমিত শাহজি। স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে তিনি এখন সমবায় মন্ত্রী। আমি নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দেব। আগে এসএইচজি গ্রুপে 10% ছিল সাবসিডি, এখন 30% সাবসিডি দিয়েছে। আগে 4% ইন্টারেস্ট ছিল, এখন 2% ইন্টারেস্ট হয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আপনারা সুফল পাচ্ছেন না। প্রত্যেকটি রেজিস্টার সমিতি বছরে 5,000 টাকা করে একবার পান। এটা কিন্তু কৃষির টাকা নয়, এটা যে আপনাদের অ্যাকাউন্টে আসে এটা কেন্দ্রের টাকা। আপনাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয়, অর্থাৎ উৎসাহবর্ধক টাকা দেওয়া হয়। তৃণমূল সরকার টাকাটা হাতে রাখে,
ভোটের 15 দিন আগে অ্যাকাউন্টে ঢোকায়, আর দালালগুলো বাড়ি বাড়ি গিয়ে বলে দিদি তোদের টাকা ঢুকিয়ে দিয়েছে তো, পরের ধরে পড়তা নেই। এই স্পিকার পিসি তাই বলে গেলাম, এই সুবিধাগুলো ভারত সরকার নরেন্দ্র মোদী দিয়েছে। আমরা এখান থেকে আওয়াজ তুলব, পঞ্চায়েতের এসএইচজি গ্রুপ রিভলভিং ফান্ড পায়, মিড ডে মিলের রান্না করার সুযোগ পায়, ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকার যে পোশাক দেয় শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তরের পোশাক সেলাই করার কাজ পায়। কিন্তু সমবায়ের মাধ্যমে যে এসএইচজি গ্রুপ, তারা এই সুযোগ থেকে বঞ্চিত। আমরা আবেদন করব যে পঞ্চায়েতের এসএইচজি গ্রুপের যে সম্মান মর্যাদা অধিকার পাচ্ছেন, সমবায়ের এসএইচজি গ্রুপের মা বোন দিদিরা যাতে সমান মর্যাদা পায়, এটাই আমরা আজকে বলব। সমবায় শক্তিশালী হোক, সমবায় জয়যাত্রা এগিয়ে চলুক, সমবায়ের মধ্য দিয়ে কর্মসংস্থান হোক। এই রাজ্যে 60-70 লক্ষ যুবক তাদের স্ত্রী পুত্র কন্যা ছেড়ে, বাবা মাকে রেখে বাইরের রাজ্যে গিয়ে পড়ে আছে। আমরা বিকল্প অর্থনীতি কর্মসংস্থান হিসেবে যদি মার্কেটিং, সমবায় সবকে তৈরি করতে পারি, পিএমইজিপির মাধ্যমে তাদেরকে অর্থ ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তাদেরকেও আমরা বাড়িতে ফিরিয়ে এনে তাদেরকে কাজ দিতে পারব। আমি সম্প্রতি 3টে বাড়িতে গেলাম, চোখে জল রাখার জায়গা নেই। একটি বিরুলিয়াতে, গুজরাটে আপনার কাজ করতে গিয়ে আপনার বিস্ফোরণে মারা গেছে কেরালাতে, আরেকটি গেলাম, দুটি গেলাম কালীচরণপুরে। তারা গুজরাট থেকে কাজ করতে গিয়ে গ্যাস চেম্বার বিস্ফোরণ হয়ে এসছে। একটা কেরালা, দুটো গুজরাট। একদম ছোট ছোট বাচ্চা ছেলে, সব একদম ছোট বাচ্চা, একটা তো আনমেরে। তাই আজকে আমাদের এই বিধানসভা কেন্দ্রে আমরা বুঝতে পারি না, এখানকারও 17টা অঞ্চলে 30,000 যুবক পেটের টানে তারা বাইরের রাজ্যে পড়ে আছে। তাদের হয়তো ডেইলি ভাত খেতে পারে না, তাদের খাদ্যাভ্যাস এখানে একরকম, ওখানে হয়তো অন্যরকম খাদ্য খেয়ে থাকতে হয়, থাকার জায়গা হয়তো নেই, ফ্লাইওভারের নিচে শুয়ে থাকতে হয়, তাদের 8 ঘন্টার জায়গায় হয়তো 14 ঘন্টা কাজ করতে হয়, খুব কষ্ট হয়। তাই শুধু পঞ্চায়েত সরকার নয়, সমবায়কে শক্তিশালী করে আগামী দিনে আমরা আমাদের বাড়ির যুবকদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব, এই প্রার্থনা রেখে সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আগামীকাল 15ই নভেম্বর জনজাতি গৌরব দিবস, ভগবান বিরসা মুন্ডার 150তম তার আবির্ভাব দিবস বা জন্ম জয়ন্তী। আমি সকলকে জনজাতি গৌরব দিবসের শুভেচ্ছা জোহার জানিয়ে, আপনাদের সমবায়ের সাধারণ অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। জয় তো সমবায়, জয় তো সমবায়, জয় তো সমবায়। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। সুকুমার বেলা মহোদয়কে ধন্যবাদ দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা হচ্ছে। সম্মানীয়